আসসালামু আলাইকুম। আমি রিফাত রশিদ, সদ্য সাবেক সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আসলে বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ, আমার জন্ডিস আছে। ক্লোজ যারা আছেন তারা জানেন আর কি যে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ। তো এই জন্যই বেড রেস্টে ছিলাম। একটা বই পড়ছিলাম পারভেজ মোশাররফের ইন দ্য লাইন অফ ফায়ার। তো ওইভাবেই যাচ্ছিল সময়টা আর কি। তো এর মাঝে একটা ঘটনা ঘটেছে। আমি চাইছিলাম যে যেটা আমাকে যারা আগে থেকে চেনেন আর কি, যে আমি একসময় সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ ছিলাম, অনেক বেশি রিয়েক্টিভ ছিলাম, প্রচুর রিয়াকশন দিতাম। বাট আস্তে 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 সোশ্যাল মিডিয়ার এই জিনিসগুলো আমি কমায় দিছি। সো খুব দ্রুত আমি কিছু বলি নাই। বাট একটা আজকে এসে মনে হলো না, এই বিষয়ে যদি আমার কষ্ট হচ্ছে, অসুস্থ যাই হোক, এটা নিয়ে কিছু কথা বলা দরকার। তো সেই জন্য আপনাদের কাছে আসা। আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে গতকাল একটা সংবাদ সম্মেলনে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সদ্য সাবেক মুখপাত্র সিনথিয়া জাহান আয়েশার নেতৃত্বে একটা গণ প্রেস কনফারেন্স হয়েছে। তার নেতৃত্বে সেখানে সে বলেছেন যে আমরা কিছু গণভোটের অর্থ তসরুফ করেছি এবং সংগঠন নিয়েও বেশ কিছু অভিযোগ তুলেছেন যে আমরা নাকি সংগঠনকে ফ্যাসিস্ট কায়দা চালিয়েছি, নানাবিধ ব্যাপার স্যাপারে। তো আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা আসলে স্পষ্ট করা দরকার, আসলেই কি হয়েছে না হয়েছে। তো গণভোটের ক্যাম্পেইনের জন্য যে জিনিসটা হয়েছে আর কি, যে বাংলাদেশের তো আপনার নিউজ পেপারে বারবার করেই শুনেছেন যে রুট লেভেল পর্যন্ত আসলে গণভোটের যে ক্যাম্পেইন, এই ব্যাপারগুলো আসলে পৌঁছায় না, করে না। তো এইটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল। তো আমার মনে হয়েছে যে আমাদের যেহেতু সারা দেশে নেতাকর্মীরা রয়েছে, তো তাদেরকে আমরা একটা টাস্ক দিব, তারা যাতে বাংলাদেশের প্রত্যেকটা রুট লেভেলে গিয়ে যাতে বোঝায় আর কি গণভোট কি, কেন জরুরি, কেন এই গণভোটের হ্যাঁ দেওয়া জরুরি। মূলত একটা ইয়েস ক্যাম্পেইন ছিল আর কি, আমাদের একটা ইয়েস ক্যাম্পেইনই নাম দেওয়া ছিল, হোয়াট এভার। তো তার জন্য একটা ফান্ড রেজ করা দরকার। অবভিয়াসলি সারা দেশব্যাপী যদি আপনি কাজ করতে চান, আপনার কিছু ফান্ডের দরকার পড়বে। তো সেটার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে যাচ্ছিলাম, বিভিন্ন জায়গার ভিতরে যাচ্ছিলাম। তো একজন শুভাকাঙ্ক্ষীর কাছে যাওয়ার পর তিনি বললো যে বিভিন্ন ব্যাংকের সিএচআর ফান্ড আছে, তারা হয়তো এইসব ব্যাপারে তোমাদের হেল্প করতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা অ্যাপ্রোচ করতে করতে বাংলাদেশ ব্যাংকের কাছে যখন যাই, এক্ষেত্রে আমাদের তৎকালীন যে প্রধান উপদেষ্টা দপ্তরের কিছু আমাদের বড় ভাইরা আছেন, তার সেই সময়কার কর্মকর্তারা রয়েছিলেন, তারাও কিছুটা হেল্প করেছিলেন। তো আমরা বাংলাদেশ ব্যাংকে যাই, আমাদের প্রপোজালগুলো দিই। তো সেই প্রপোজালগুলো দেওয়ার পরে সেটা অ্যাকসেপ্ট হয়। আমাদের একটা বড় ফান্ড দেওয়ার কথা ছিল সেখানের ভিতরে। ও আমরা একটা নেশন ওয়াইড অনেক বড় একটা প্রোগ্রাম করার পরিকল্পনা করেছিলাম। সেখানের ভিতরে কনসার্ট করার পরিকল্পনা ছিল, সেখানে ডোর টু ডোর ক্যাম্পেইনের পরিকল্পনা ছিল, সেখানে একদম বড়টার অনলাইন ক্যাম্পেইনের পরিকল্পনা ছিল। তো সেই জায়গা থেকে আমরা একদম নেশন ওয়াইড একটা ক্যাম্পেইন আর কি, গভর্নমেন্ট যত বড় ক্যাম্পেইন করছে তার থেকে অনেক বড় ক্যাম্পেইনের আসলে আমরা একটা প্ল্যান করেছিলাম। তো সেই জায়গাতে 12 কোটি টাকা সামথিং এর একটা আমরা প্ল্যান দিয়েছি। এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই আসলে। আমি আপনাদেরকে পরে কমেন্টে বা কোথাও একটা ক্লিয়ার করে দেবো না। তো এরকম একটা ইসে ছিল, আমরা প্রপোজালটা দিই এবং তারা বলছে যে তাদের তখন ওইটা কোয়েশ্চেন ছিল যে এত অল্প টাকা তোমরা সারা নেশন দেশব্যাপী এত বড় একটা ক্যাম্পেইন করবো, আদৌ পারবা কিনা। বাট সেই সময়ের ভিতরে কিছু আসলে জটিলতা দেখা দেয় আর কি ওই ফান্ডের ইসের জন্য। প্রথমত যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো সরকারের কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, এবং আমরা এটাকে কখনো রেজিস্টার্ড করিও নাই। এই জন্য যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, রেজিস্ট্রেশন করলে যেটা হয় আর কি, অনেক ধরনের ধরাবাধা থাকে, এটার অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের আন্ডারে চলে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমরা কখনোই আসলে কোনো গভর্নমেন্ট স্ট্যান্ডার্ডের রুলস মানে এটার মাঝে রাখতে চাই না আর কি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছে যে গভর্নমেন্টকে, পাওয়ারকে চ্যালেঞ্জ করার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, পাওয়ারকে চ্যালেঞ্জ করা হয়েছে, তো সেই জন্য রাখতে চাইনি এবং আমরা কখনো রেজিস্টার্ড করিও নাই। কিন্তু বাংলাদেশ ব্যাংক তো আসলে ইটস অবভিয়াস যে তারা নন রেজিস্টার্ড কাউকে দিতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করার উদ্যোগ নিই, যে ফাউন্ডেশনের আন্ডারে এই টাকাটা আসবে আর কি। তো সেই জায়গা থেকে আমরা একটা ফাউন্ডেশন গঠন করি, স্যাড নামে একটি ফাউন্ডেশন গঠন করি। তো শুরুতে সেই ফাউন্ডেশনের সাথে সিনথিয়াও যুক্ত ছিলেন, সে পেপারস আমাদেরকে দিয়ে যায়, সে সিগনেচার করে যায়, সে সব কিছুই আসলে করে আসছিল। এখন হুট করেই সে হলো গিয়ে কল দিয়ে জানায় যে সে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত, মানে এই ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকবে না, ইভেন গণভোটের কোনো ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকবে না, এই কোনো পুরো প্রসেসের সাথে যুক্ত থাকবে না, এবং এমনও বলে যে তাকে যদি যুক্ত করা হয় তাহলে সে প্রেস কনফারেন্স করবে। এইটা একটা তার সবসময়কার একটা নেচার ছিল, যে কিছু বলে প্রেস কনফারেন্স করবে আর কি, এই টাইপের একটা কথাবার্তা বলতে, এবং বলছে যে পুরো যে এই প্রসেসটাকে ক্ষতিগ্রস্ত করবে, এবং সে এটার আগেও নাই পিছিয়েও নাই, আমরা যেটা এইরকম একটা কথা তিনি বলছিল। তো সেই জায়গা থেকে আমরা তাকে বাদ দিয়েই আসলে রেজিস্ট্রেশন প্রসেসটা আগাই, কারণ দিন শেষে এইটা আসলে একটা মানে কান্ট্রি ফার্স্ট একটা ব্যাপার আর কি, যে আমাদের তো রাষ্ট্রের জন্য আমরা একটা কাজ করছিলাম, গণভোটে ডোর টু ডোরে ছড়ানো এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়েছিল। তো সেই জন্য আমরা তাকে বাদ দিয়ে পরবর্তীতে আগাই। তো সেই জায়গা থেকে আমরা একটা বড় 1 মাসে 15 দিনের একটা পরিকল্পনা এরকম রেখে আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে 15 দিনের একটা পরিকল্পনা রেখে আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে হলো গিয়ে 5 কোটি টাকার আমাদের একটা হলো গিয়ে
চুক্তি হয়, চুক্তি সম্পাদিত হয়, তবে আসলে ভোটের আগে ততদিন আসলে সময় স্বল্প ছিল, 1 সপ্তাহের মতো ছিল। তো সেই জায়গা থেকে আমরা 7 দিন প্রচারণার জন্য সারা বাংলাদেশে এইখানের ভিতরে বেশ অনেকগুলো কাজ ছিল। সবার প্রথমে হলো গিয়া জেলা বা বিভাগীয় পর্যায়ে যাওয়া, আমাদের ক্যারাভেন ছিল, আমাদের ইয়েস গেট ছিল, লিফলেট ছিল, প্রচারণা ছিল। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইলেকশনের দিন আমরা প্রায় চেষ্টা করেছি বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের এজেন্ট নিয়োগ করার জন্য। তো সেই জায়গাগুলো থেকে আসলে একটা বড় ফান্ড এইখানে কি করা হয়েছে। তো বাংলাদেশ ব্যাংক আমাদেরকে 1 কোটি টাকা দিয়েছে। তো সেই 1 কোটি টাকার যদি কথা বলি, বাংলাদেশ ব্যাংকের রেজিস্টার্ডকৃত যে অডিট ফার্ম, সেই বাংলাদেশ ব্যাংক আমাদের যতগুলো কন্ডিশন দিয়েছে সেই চুক্তিতে, সেগুলো পূরণ করেই বাংলাদেশ ব্যাংকের রেজিস্টার্ডকৃত যে অডিট ফার্ম আছে, সেই অডিট ফার্মের দ্বারা অডিট করায় আমরা এই অডিটটা আসলে বাংলাদেশ ব্যাংকে পাঠায়ও দিছি। তারা এখানের ভিতরে আসছিল, এখানে আমাদের সাথে তাদের যে কর্মকর্তার প্রতিনিধিরা আসলে কথাও বলছে, তারাও এখানের ভিতরে কোনো সমস্যা পায়নি, পায়নি, এবং তারা বলছে যে খুবই ভালো কাজ হয়েছে, তারা আমাদের প্রেইজও করেছে। তো এইভাবেই আসলে ব্যাপারটা আগাইছে। তো এই তো যিনি, এবং তার পরবর্তীতে এইটা আসলে চ্যাপ্টারটা ক্লোজই হয়ে যায়। তো এই ব্যাপারটা আমরা একটা কাজ করছি এবং গণভোট জিতেছে। এই জায়গা থেকে আমি আমার বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র যত নেতাকর্মী আছে সবাইকে ধন্যবাদই দিতে চাই। তো যে তারা এত পরিশ্রম করছে, আমরা মনে করি যে গণভোটে জিতেছে তার একটা বড় অংশের কৃতিত্ব আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৃণমূলের সেই নেতাকর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আসলে আমরা ডোর টু ডোর এই ক্যাম্পেইনটা পৌঁছাতে পারি। কিন্তু এই জিনিসটা যখন সামনে আসছে যে এখানে বলা হয়েছে 1 কোটি টাকার অর্থ তছরুফ, জিনিসটা হাস্যকর এবং উদ্দেশ্য প্রণোদিতই আমি বলবো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমাদেরকে বিতর্কিত করা, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে বিতর্কিত করা। আমি যদি স্পষ্ট এটা বলা উচিত, আমি বলতে চাইনি এভাবে, গণভোটকে বিতর্কিত করার জন্য এই ব্যাপারগুলো আসলে মিথ্যা এবং ভিত্তিহীন কিছু অভিযোগ আনা হয়েছে। এবং আপনারা যদি তাদের সংবাদ সম্মেলন দেখেন, তারা এমন মানুষদেরকে একটার হস্তক্ষেপের কথা বলা হয়েছে যাদেরকে অলরেডি সংসদে তাদেরকে গণভোটের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, গণভোটের যে প্রতিশ্রুতি, সেগুলোর ব্যত্যয় করতে দেখা গেছে। তো আপনারা বুঝতে পারতেছেন এই যে জিনিসগুলো আসলে কোন জায়গা থেকে লাড়া হইতেছে আর কি। আমি এত বলবো না, একটা কথাই আমি বলতে চাই যে এই যে আমাদেরকে যে অভিযোগ, সেই অভিযোগ আমরা প্রত্যাখ্যান করতেছি এবং একই সাথে বলতেছি, আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, দুদক সহ বাংলাদেশের যে কোনো ধরনের তদন্তকারী সংস্থা যদি এইটা নিয়ে আমাদেরকে বলে যে অভিযোগ করতে চায়, অভিযোগগুলোর তদন্ত করতে চায়, আমরা তাদেরকে পূর্ণ সমর্থন দিব। এবং যদি কেউ বলে এটা নিয়ে তদন্ত করতে যাচ্ছে, আমি নিজে গিয়ে তাদের অফিসের ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আসবো, তাদের সাথে যে কোশ্চেন করে, যা যা প্রসিডিউর আছে সেটা আসলে ফেস করব। তো এই আর কি, এটা নিয়ে কথা বলার দরকার নেই। কিছু সংগঠন নিয়ে আমার মনে হয় কিছু কথাবার্তা বলার দরকার আছে। সেটা হলো গিয়া এই যে এর পূর্বে আপনারা দেখছেন যে একটা কথা বলা হয়েছে যে অবৈধ উপদেষ্টা মন্ডলীর কমিটি বা এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। তো আমি একটু হিস্ট্রি টানি, আমি জানি যে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো এর পূর্ববর্তী সময় যখন হলো গিয়ে হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল, উমামা, হান্নান মাসুদের নেতৃত্বের যে কমিটি ছিল, সেই কমিটির তারা যখন নেতৃত্ব ওরা এনসিপিতে চলে যায়, কেউ আবার ডাকসু করতে চলে যায় ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ছেড়ে। তো ওই সময় তো এটা নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল এবং পরবর্তী এটা নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া কি হবে সেই জিনিসটা আসলে অস্পষ্ট করেই আগের নেতাকর্মীরা নিজেদের জায়গায় আসলে চলে গিয়েছিল। তো সেই জায়গা থেকে 4 মাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব শূন্য ছিল। তো এই নেতৃত্ব শূন্যতা কাটাতে এখনকার যারা অভিযোগ করতেছেন তাদের অনেকেও আসলে আমার কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নেওয়ার জন্য। এবং আমারও মনে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আমার হাতে গড়া প্ল্যাটফর্ম, আমাদের হাতে গড়া প্ল্যাটফর্ম, এইটাকে এইভাবে আসলে অভিযোগ শূন্য জায়গা থেকে আমরা ছেড়ে দিতে পারি না, রাখতে পারি না। তো সেই জায়গায় আমি এনসিপির একটা পোস্ট ছেড়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ পোস্ট ছিল। তো সেটা ছেড়ে আসছি, আমার ছেলের দায়িত্ব ছেড়ে আসছি। আমাকে 3টা আসনের থেকে একটা আসন চুজ করতে বলা হয়েছিল যেখান থেকে ইলেকশন করব। সেই ইলেকশনে আসলে অনেক বেশি ভোটও পাইছে আর কি, হয়তো অনেকে বলতেছে যে আমি থাকলে জেতারও কথা ছিল। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এগুলো ছেড়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্মে আসছি, বাট কাজ করার ক্ষেত্রে আমি আসলে ওই স্পেসটা পাই নাই। এখানের ভিতরে প্রত্যেকটা বাড়ি দেখা গিয়েছিল, কিছু প্রবলেম দেখা দেয়। তো যেহেতু আগের বারে একটা জিনিস হয়েছিল যে ট্রানজিশনাল পিরিয়ডে কি হবে, তখন ওই সময় একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। ওই নির্বাচন পরিচালনা কমিটির হলো গিয়ে শুধু একটা নির্বাচন দিয়ে, একটা কাউন্সিল দিয়ে তারা আসলে চলে গেছে। বাট
পরবর্তীতে একটা নির্বাচন প্রক্রিয়া পরবর্তীতে কি হবে, পরবর্তী লিডারশিপ কিভাবে আসবে সেটা আসলে ক্লিয়ার করা হয় নাই। তো এই ধরনের সমস্যা যাতে এড়ানো যায়, আমাদের কমিটির আসলে 1 বছরের প্রায় কাছাকাছি চলে আসছে। তো সেই জায়গা থেকে আমরা আরো 3 মাস 4 মাস আগে সিনথিয়া জাইন আয়েশা নিজেই বলেছে যে আমরা একটা বলছিলাম আমাদের একটা গঠনতন্ত্র করা উচিত, সাধারণ সভায় আমরা এই জিনিসটার সিদ্ধান্ত নিই। সিনথিয়া জাইন আয়েশা সেই গঠনতন্ত্র প্রণয়নের দায়িত্ব নেন তার নেতৃত্বে। বাট তারপর থেকে গঠনতন্ত্র নিয়ে যতবারই তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে কোনো না কোনো একটা অজুহাত দেখায়, কোনো না কোনো একটা কারণ দর্শায়, ব্যস্ততার কথা বলে সে করছে, সেই মিটিংগুলো অ্যাভয়েড করছে, সে গঠনতন্ত্র প্রণয়ন করে নাই। এখন ক্রাইসিস যেটা হচ্ছে, গঠনতন্ত্র না থাকলে আবারও আমরা জানতাম যে এই যে নেতৃত্ব শূন্যতা তৈরি হবে, আমাদের কর্মপরিধি কি সেটা না জানলে আবারও যখন একটা ট্রানজিশনাল পিরিয়ডে যাবে, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু এর মধ্যে দিয়ে লিডার তৈরি হয়। তো এখানে যারা নেতা তৈরি হয়েছে তারা তো পরবর্তীতে কোনো না কোনো রাজনীতির সাথে যুক্ত হবে। তো তারা যদি চলে যায় তখন আসলে পরবর্তীতে এটা লিডারশিপ প্রক্রিয়া কি হবে সেই জিনিসটা আসলে স্পষ্ট করা হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা এবার যখন আসছে তখন 2/3 মেজরিটির ভোটেই আমরা ডিসিশন নিই যে আমরা একটা অ্যাডভাইজারি প্যানেল গঠন করে যাব। সো অ্যাডভাইজারি প্যানেলের কাজ হবে যে তারা করবে, কর্মপরিধি কি হবে বৈষম্যবিরোধী ছাত্র এবং পরবর্তী নেতৃত্ব যেটা আসে সেই নেতৃত্বকে গঠন করে দিয়েই তারা এইটা যাবে, যাতে করে আমরা আগেরবার যে প্রবলেম ফেস করছি 4 মাসের যে নেতৃত্ব শূন্যতা এবং বৈষম্যবিরোধী ছাত্র তৃণমূলের নেতাকর্মীরা যে অসংখ্য সমস্যায় পড়েছিল, তো সেইগুলো যাতে আর না ঘটে আর কি। তো এই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এইখানের ভিতরে যে আমাদের, এবং একটা কথা স্পষ্ট করা উচিত আমি মনে করি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি নির্ধারক কে হবে না হবে, কারা এইটা সিদ্ধান্ত নিবে, এই জায়গা থেকে আমরা সবসময় একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে 158 জনের সমন্বয়ক তালিকা, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্ব অবস্থায় গার্ডিয়ান, এবং তারাই আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী যে সময়, সেই সময়ে এই সংগঠনের বৈধতা তারা, এবং আজীবন তারাই আসলে এই সংগঠনের আসলে ওই হার্ট আকারে থাকবে, ব্রেইন আকারে থাকবে। তো সেই জায়গা থেকে এবং পরবর্তীতে আমাদের যে পরবর্তী কমিটি হয়েছে সেটা নির্বাহী কমিটি, সেই নির্বাহী কমিটির মধ্যেই আর কি যারা ছিল তাদের একটা গ্রুপ এই গতবারের নির্বাচন পরিচালনা করেছে, তারাও তখনও কিন্তু একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল আর কি। তো এখনো যে একটা অভিযোগ জানানো হয়েছে যে এই অ্যাডভাইজারি প্যানেলের লোকজন আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যুক্ত। তো সিনথিয়া জাইন আয়েশা যখন নির্বাচিত হন, বা ওই সময় বাকিরা যখন নির্বাচিত হন, ওখানে বাকি যেহেতু মাস্টার সরকার ছিল সে তো নির্বাচিত না, তো সিনথিয়া জাইন আয়েশা নির্বাচিত, সে যখন নির্বাচিত হন আর কি, তখনও কিন্তু এই একই রাজনৈতিক দলের যারা ছিল তারাই আসলে নির্বাচন প্রক্রিয়াটা গঠন করে। তো তখন সমস্যা ছিল না, এখন সমস্যা আমি জানি না, এটার অ্যান্সার সেই ভালো বলতে পারবে। তো এই আর কি, সেই সমস্যাগুলো যাতে এবার দেখা না দেয়, তৃণমূলের নেতাকর্মীরা যাতে আবার নেতৃত্ব শূন্য না হয়ে যায়, তো সেই জায়গাগুলো চিন্তা করে একটা অ্যাডভাইজারি প্যানেল গঠন করে দেওয়া হয়েছে। এবং আমরা অ্যাডভাইজারি প্যানেলের ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে আমাদের অ্যাডভাইজারি প্যানেলটা আরও বড় হবে, সবাই তার মতামতের ভিত্তিতে আরও যোগ্য লোকেরা আসবে। আপনারা যদি বলেন যে না কোনো এক রাজনৈতিক দল থেকে না বা অন্য কোনো জায়গা থেকে আনতে চান, আমরা বলছি এখানে বিশ্ববিদ্যালয় টিচারদের যুক্ত করার কথা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের যুক্ত করার কথা, নানা ধরনের প্রপোজাল ছিল, এবং সবগুলো আমরা বলছি যে এই জিনিসটা উন্মুক্ত থাকবে আর কি। তো আপনারা জানেন যিনি আগের সাংগঠনিক সম্পাদক ছিল আর কি, মইনুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়নি, সেও অ্যাডভাইজারি প্যানেলের মাঝে আছে। তো এবং একই সাথে সে সিগনেটরি পাওয়ারও হোল্ড করে। তো সব ক্ষেত্রে আসলে আমরা জিনিসটা একটা ক্লিয়ার একটা এন্ডিং টানার চেষ্টা করছি, যাতে আগের মতো এই ক্রাইসিসটা না হয়, এবং 2/3 এইখানের ভিতরে সমর্থন দিছে। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পাইছি যে সেন্ট্রাল কমিটি থেকে 2 জন মানুষ এবং 3 জন মানুষ আপনারা দেখতে পাইছেন, একজন পদত্যাগকৃত আতিক শাহরিয়া, তো 2 জন ছিল সেন্ট্রাল কমিটির, যার মাঝে একজন অনির্বাচিত মাস্টারফি সরকার, কেবলমাত্র নির্বাচিতদের মাঝে সিনথিয়া জাইন আয়েশাই ছিলেন। তো সে এসে এইখানের ভিতরে এই যে টোটাল প্রসেসটাকে অবৈধ বলেন, আমাদেরকে অর্থতস্তকারী বলেন আর কি। তো আমি সরি যে আমার কথাগুলো আটকে যাচ্ছে, আমি বলেছি যে আমি অসুস্থ। তো এই ধরনের নানাবিধ অভিযোগ তুলে আমার মনে হয় যে এগুলো আসলে উদ্দেশ্য প্রণোদিত, এবং একটা ছোট্ট হিন্ট দিয়ে আমি বিদায় নিব যে বৈষম্যবিরোধী ছাত্র এই প্ল্যাটফর্মটাকে আসলে দখল করার নানাবিধ পরিকল্পনা চলতেছে। কিছু মানুষের যারা রাজনৈতিকভাবে বিচক্ষণ, তারা কিছু মানুষের আচার আচরণ স্ট্যাটাস সেই জিনিসটা দেখলেই বুঝতে পারেন। প্রেস কনফারেন্সেও
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ববর্তী টোটাল প্রসেসের সাথে যারা জড়িত না এমন মানুষদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় পাওয়ারকে চ্যালেঞ্জ করছে, সবসময় পাওয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা ক্ষমতাসীন ছিল। আপনারা সারাদিন মানে একটা কথা আপনি যদি আমার কথা বলি, একটা ট্যাগ আমার ঘরে সবসময় ছিল যে আমি প্রবল মাত্রায় এনসিপি বিরোধী। আমি এনসিপির অনেক বেশি সমালোচনা করেছি ইলেকশনের আগে। এর কারণ বৈষম্য মানে এনসিপি তখন হলো গিয়ে ইন অ্যান্ড আউট আসলে ইসের ভিতরে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট ওই সময় সকল রাজনৈতিক দলই আসলে সরকারের দল ছিল, বিরোধী দল কেউ ছিল না। তো আমি ওই সময় সকল রাজনৈতিক দলেরই আসলে সমালোচনা করেছিলাম। তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি এমন হয়েছে যে যারা সরকারি দল, প্রাইম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের হস্তক্ষেপ কামনা করতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে? আমি আসলে জানি না তবে আসলে এজেন্ডাটা কি বা কোন মানে এটা কারা লড়াইতেছে আমাদের ঢাকা ল্যাঙ্গুয়েজে যদি কইতে চাই, তো কারা লড়াইতেছে এই জিনিসটা যারা রাজনৈতিকভাবে বিচক্ষণ তারা বোঝেন। তো আর একটা কথাই বলতে চাই যে এই যে টোটাল প্রসেসটা যারা বিতর্কিত করতে চাচ্ছেন, আমি মনে করি বা এটা আমার বিশ্বাস, আপনারা লাস্ট কিছুদিন ধরেই দেখতে পাইছেন যে গুপ্ত লেখা থেকে চিটাগাংয়ের যেটা শুরু হয়েছে একটা সংঘর্ষ, সেই সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে আসছে। সেই পরের দিন সেই সংঘর্ষ গেছে রাজশাহীতে, সেই সংঘর্ষ গেছে কুমিল্লায়, সেই সংঘর্ষ গেছে ঈশ্বরদীতে। রাতের বেলা সেটা শাহবাগ থানায় আসছে। শাহবাগ থানার ভিতরে ডাকসু নেতৃত্বকে মারা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা এই ধরনের কখনোই কোনো নজির দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারির গায়ে হাত তোলা হয়েছে। এবং পরবর্তীতে এইখানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের অন্যান্য নেতৃত্ববৃন্দের প্রতি অভিযোগ জানানো হয়েছে। তো এইটা আসলে একটা সমন্বিত ট্রায়াল। এই ট্রায়ালটা আসলে ফ্যাসিবাদী যে পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং তার যারা লেসপেন্সার তারা এই ব্যাপারগুলো করতেছে। তো আমাদের যারা ওল্ড কমরেডস তারা জেনে বা না জেনে কেন এই ইসে পা দিচ্ছে আমি জানি না। তো আমি আমার জীবনে একটা কাজ কখনোই করি নাই। আমার বহু অফার দেওয়া হয়েছিল যে ওই যে এজেন্সি হিট খাওয়া দিবে, মিডিয়ার দিবে, রিলস বানাবে, এই করবে ওই করবে। তো এগুলার মাঝে আমি কোনোদিন পড়ি নাই আর কি। আমার এজেন্সি বহুতবার অফার করা হয়েছে, আমি এগুলার ভিতরে পড়ি নাই। স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও পড়ি নেই, অভ্যুত্থান চলাকালীন সময় পড়ি নেই। হাসিনার আমলে তো ডিজিএফআই এনএসআই আমাদেরকে হলো গিয়া যখন গুম নিয়ে আমরা আন্দোলন করছি বা ক্যাম্পাস করতাম, আমাদের ঘুরতো, আমাদের পেছনে পেছনে নজরদারি রাখতো। অভ্যুত্থানের সময় বহু টাকার অফার ছিল, এগুলো করি নাই। তো কখনোই আমাদেরকে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গায় বলে আমি কোনোদিন এজেন্সির ফাঁদে পা দিইনি, দিব না। আমি জানি না আসলে ওই যে একটা ট্রায়ালের মাঝে তো করা হয়েছে, ট্রায়ালে তো ফেলা হয়, টার্গেট করে ফেলা হয়, হয়তো বা আরো অনেক বেশি হিসেব করা হবে। এমনও শুনতে পাচ্ছি যে নানাবিধ আইনি প্রক্রিয়ার মাঝে আটকানোর চেষ্টা করা হবে মিথ্যা এই আইনি প্রক্রিয়ার মাঝে, আইনের যে ফাঁকফোকর থাকে আর কি, অভিযোগ দিয়ে। তো এই ধরনের অভিযোগ আমি শুনতে পাচ্ছি। আরে মশা, সরি। তো এগুলো শুনতে পাচ্ছি আমরা। তো যাই হোক, একটা কথাই স্পষ্ট করতে চাই এইখানের ভিতরে যে যত কিছুই হোক এজেন্সির ফাঁদে পা দিয়েন না, এতটুকু রিকোয়েস্ট। আর বাংলাদেশের যারা রাজনীতি বোঝেন তারা বোঝেন, তাদেরকে আমরা এই জিনিসটা বলার নেই। আর একটা কথাই বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা গণভোট হয়েছে। সেই গণভোটের রায়ের পক্ষে আমরা চাই যে যারা পরবর্তী নেতৃত্বে আসছেন তারা যাতে সংস্কার বাস্তবায়ন হয়, এই গণভোটে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এবং সরকারের সমালোচনা হয়, এই জিনিসটাই করবে। যাতে এটা সরকারের কোর্টে ঠেলে দিয়ে সরকারের একটা পকেট বা এখানে চাটুকারিতা এই জায়গা থেকে আমরা সরে আসার জন্য অনুরোধ করবো। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। আর আবারও একটা কথাই বলে শেষ করতে চাই, এবং আচ্ছা ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো শুধুমাত্র এই অডিট বা এই রকম কোনো কিছু না, আমার যে কোনো ধরনের লাস্ট 2 বছর বা 5ই আগস্টের পর থেকে 2024 সালের 5ই আগস্টের পর থেকে 1 টাকা দুর্নীতির অভিযোগ কেউ দেখায়। আমি ওপেন চ্যালেঞ্জ করছি বাংলাদেশের যত তদন্তকারী সংস্থা আছে সবাইকে আমি বলবো যে আপনারা আসেন, তদন্ত করেন, 1 টাকা দুর্নীতির চ্যালেঞ্জটা আপনারা দেখেন। যেই টাকার আত্মসাতের অভিযোগ করছে বাংলাদেশের গভর্নমেন্টটা, পাওয়ার স্ট্রাকচারটা তো খুব কাছ থেকে দেখছি, একটা ওসিরে যদি ট্রান্সফার করে দেয় এর থেকে বেশি টাকা লেনদেন হয়। এগুলো করি নাই, কোনোদিন করি নাই, করবো না। সো যেগুলা বলতেছে আমি আই এম সরি টু সে, তার ভিডিও আসলে দেখা গেছিল রেল সচিবের ওখানে গিয়ে বিভিন্ন ধরনের থ্রেট দেয়। আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, বাট কথাটা চলে আসলো আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এত লম্বা ভিডিও দেখার জন্য। ইনকিলাব জিন্দাবাদ।